আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। গণ অভ্যুত্থানের ১০০ দিনের প্রত্যাশা প্রাপ্তির ফারাক থাকলেও সরকারের সদিচ্ছায় খুশি জনগণ। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থার তাগিদ। গণ অভ্যুত্থানে আহতদের আজীবন বিনামূল্যে চিকিৎসা ও পুনর্বাসনের প্রতিশ্রুতি। ৫ কার্যদিবসে চিকিৎসার রূপরেখা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন। বিএনপি নির্বাচিত হলে সুশাসন নিশ্চিত করা হবে জানালেন তারেক রহমান। স্বৈরাচারী শাসন বন্ধে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ ৩১ দফা সংস্কার প্রস্তাব। বিশ্ব জলবায়ু সম্মেলনে ন্যায় ও সমতা ভিত্তিক জ্বালানি রূপান্তরের সম্পদ সংগ্রহে গুরুত্বারোপ। নেট জিরো লক্ষ্য অর্জনে উচ্চমানের পরিকল্পনা গ্রহণের তাগিদ। এবং কম খরচ ও অধিক রোগ প্রতিরোধী হওয়ায় জনপ্রিয় খামারে মহিষ পালন, আমিষ ও পুষ্টি চাহিদা পূরণে অনন্য সম্ভাবনাময় খাত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। জুলাই আগস্ট আন্দোলনে আহতদের আমৃত্যু বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে, করা হবে পুনর্বাসন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয় আগামী ৫ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে রূপরেখা প্রকাশ করা হবে। আহতদের দেয়া হবে বিশেষ কার্ড বা পরিচয়পত্র। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জুলাই আগস্টে আহতদের আন্দোলনের প্রেক্ষিতে তাদের সাথে বৈঠকে বসে স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্ধারিত সময়ে দুপুর ২টায় আহত বেশ কয়েকজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এসে অপেক্ষা করতে থাকেন। ৩টার দিকে আসেন বুধবার আন্দোলন করা আহতরা। আগে থেকেই অন্যরা থাকায় তারা সভাকক্ষ থেকে বের হয়ে যান। দেখা দেয় বিশৃঙ্খলা। যে ৩টা বিষয় নিয়ে এখানে আসা, অথচ আমরা এসে দেখি আগে থেকে ফুল সেটআপ রেডি করে রাখা, আগে থেকে প্রি প্ল্যান চলতেছে, নাহলে এসে দেখি সব কিছু রেডি, যেন সে আহত তাকে বসতে দিচ্ছে না, বলতে তুমি পিছিয়ে দাঁড়াও। দুই পক্ষের কাদের সাথে বৈঠক হবে তা নিয়ে শুরু হয় বিতর্ক। এই সময় ৬ জন উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টার কক্ষে অপেক্ষা করছিলেন। আড়াই ঘন্টা পরে উপদেষ্টারা উপস্থিত আহতদের সকলের সাথে বৈঠকে বসেন। এই সময় তথ্য, ক্রিয়া, স্বাস্থ্য, মৎস্য, সমাজকল্যাণ সহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। ৩ মাস পার হলেও এখনও অনেকেই চিকিৎসার জন্য ন্যূনতম সহায়তা পাননি বলে ক্ষোভ প্রকাশ করেন। চিকিৎসায় অবহেলা এবং কেউ খোঁজ নেননি বলেও অভিযোগ করেন আহতরা। বৈঠক শেষে সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। বিশ্বব্যাপী যে আন্তর্জাতিক মান অনুযায়ী বিজ্ঞানসম্মত যে সুপারিশ থাকবে, সেই সুপারিশে যার প্রাপ্যতা যেটা সম্ভব সেটা অবশ্যই পালন করা হবে। যেটুকু হয়েছে এই মূল্যায়নের ক্ষেত্রে কোন রোগী বিদেশে গেলে কতটুকু উপকার হবে, এই মূল্যায়নের যে জটিল প্রক্রিয়া সেটার কারণে একটু হয়তো দীর্ঘ হয়েছে, কিন্তু সেটার জন্য আমরা দুঃখিত। আমরা এটা এক্সপেক্ট করব আগামীতে এই বিশেষজ্ঞ দল দ্রুত এগুলোকে যেন ইভালুয়েট করে আমাদেরকে সুপারিশ দেন যে কার কোন দেশের কোন সেন্টারে যাওয়া প্রয়োজন। আহতদের চিকিৎসার জন্য আন্দোলন করতে হলো কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন তথ্য উপদেষ্টা। আমাদের নিজেদের মধ্যে কোনো বিরোধ থাকার প্রশ্নই আসে না। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে আহত এবং শহীদ পরিবারদের কাছে সুযোগ সুবিধাটা নিশ্চিত করা, এটাই আমাদের প্রধান দায়িত্ব। এর বাইরে যাতে আর কোনো ধরনের এখানে কোনো ধরনের কেউ সুযোগ নিতে না পারে, এই বিষয়টা আমরা অবশ্যই সবাই সচেতন থাকবো। সিদ্ধান্ত ও আলোচনা অনেকের মনোপুত না হয় হট্টগোলের মধ্য দিয়েই শেষ হয় বৈঠক। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার ১০০ দিন পূরণ করেছে। প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ফারাক থাকলেও সমস্যা সমাধানে সরকারের সদিচ্ছায় খুশি দেশের মানুষ। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মব জাস্টিস বন্ধে কার্যকর ব্যবস্থা চান তারা। ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও শহীদদের পরিবারের সদস্যদের সহায়তা বাড়াতে পদক্ষেপ গ্রহণের আহ্বান সমন্বয়কদের। মাসরুর শাকিলের রিপোর্ট। শিক্ষার্থীদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন লাখো মানুষের সমর্থনে ৩রা আগস্ট থেকে ফ্যাসিবাদ সরকার পতনের এক দফায় পরিণত হয়েছিল। গণঅভ্যুত্থানে ৫ই আগস্ট বিদায় নেয় ফ্যাসিস্ট সরকার। আমি
এর 3 দিন পর নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয়া অন্তর্বর্তী সরকার নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে 100 দিন পূর্ণ করেছে। গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে আসা সরকার সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারল? কমবে আস্তে আস্তে, উনি চেষ্টা করতেছে, তো চেষ্টা করলেই তো সবকিছু উপায় হয়। বাংলাদেশে আমার মনে হয় না যে 100 দিন এনাফ জাজ করার জন্য, আর কি একটু সময় লাগবে অবশ্যই। আর ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে বাংলাদেশ একটু এখনো পিছিয়ে আছে, সো এটা এনশিওর করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে মব জাস্টিসটা চলতেছে, এইটা আমার মনে হয় যে রিমার্কেবল একটা ইফেক্ট ফেলতেছে, কারণ এটাও তো সরকারের নিয়ন্ত্রণ করতে হবে। সমন্বয়করা বলছেন গণমানুষের সমস্যা সমাধানে আন্তরিকতা আছে বলেই সরকারের উপর আস্থা আছে তাদের। কাজ এগোচ্ছে, অগ্রগতি হচ্ছে, কিন্তু মানে একটি বিপ্লব পরবর্তী সময়ে, অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণ রাতারাতি পরিবর্তন আশা করে। তাদের আশা করাও অযৌক্তিক না, কিন্তু আসলে বাস্তবতা তো একটু অন্যরকম, এই জন্য রাতারাতি পরিবর্তনগুলো হয়ে যায় না। আমি দেখতে পাচ্ছি যে কাজ হচ্ছে এবং আশা রাখি কাজগুলো হবে। সংস্কার কর্মসূচি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে আরও সময় দেওয়া দরকার। সরকারকে জবাবদিহিতে রাখতে জনগণের সচেতন থাকা প্রয়োজন বলেও মনে করে সমন্বয়করা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া কোটা সংস্কারের একটি আন্দোলন যেভাবে বারুদ স্ফুলিঙ্গ ছড়িয়েছিল পুরো বাংলাদেশে, রূপ নিয়েছিল গণ অভ্যুত্থানে, হটিয়ে দিয়েছিল ফ্যাসিস্ট সরকারকে, এবং পরবর্তীতে জনগণের ম্যান্ডেট নিয়ে তৈরি হয়েছিল যে সরকার, তার 100 দিন পূরণ হয়েছে। মানুষের প্রত্যাশা যাপিত জীবনের সমস্যা সমাধানের পাশাপাশি একটি দীর্ঘমেয়াদী সংস্কারের মধ্য দিয়ে এই সরকার বাংলাদেশকে একটি জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠা করার দীর্ঘমেয়াদী পথকে নিশ্চিত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাসুর শাকিল, চ্যানেল আই। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিবিসি হিন্দিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিবিসির প্রতিবেদককে নাহিদ ইসলাম বলেন, এখানকার সংখ্যালঘুরা বাংলাদেশের নাগরিক, তাদের নিরাপত্তার দায়িত্বও বাংলাদেশের। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে মিথ্যাচারের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এগুলো বন্ধ করে দুদেশের সম্পর্ক উন্নয়নে আলোচনা হওয়া উচিত। জুলাই আগস্টের গণহত্যা নিয়ে অবস্থান পরিষ্কার না করেই ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলেও অভিযোগ তথ্য উপদেষ্টার। বিএনপি নির্বাচিত হলে রুল অফ ল, হিউম্যান রাইটস এবং সুশাসন নিশ্চিত করার চেষ্টা করবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও সর্বোচ্চ 2 মেয়াদে প্রধানমন্ত্রী সহ 31 দফা সংস্কার প্রস্তাবের আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামীর বাংলাদেশে আর কেউ যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণই বিএনপির লক্ষ্য বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। 5ই আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্রীয় কাঠামো মেরামতে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। সংস্কার প্রস্তাবের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দেন। রাষ্ট্র সংস্কারে বিভিন্ন দলের নেতারা তাদের মতামত তুলে ধরেন। নতুন বাংলাদেশ যদি চান তাহলে দেশে গণতন্ত্র লাগবে, সেজন্য ভোট লাগবে, এমন একটা ভোট যেটা সবাই গ্রহণ করতে পারে। সেই রকম একটা ভোট করবার জন্য ন্যূনতম একটা গণতান্ত্রিক পরিবেশ লাগবে। আমরা যেমন বলি লেভেল প্লেইং ফিল্ড, সেই ফিল্ড তৈরি করবার জন্য পুলিশ ঠিক করতে হবে, সিভিল বিউরোক্রেসি ঠিক করতে হবে, ইলেকশন কমিশন ঠিক করতে হবে। আমি বলি এটা মিনিমাম। বিএনপি 31 দফা তাতেই জানি না থেকে যায়। সময়ের সাথে সাথে আমরা যদি আরো কিছু প্রয়োজন হয়, আমরা যদি আরো অনেক কিছু অ্যাড করতে পারি সময়ের সাথে সাথে। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শুধু সংবিধানে বাক্যের পরিবর্তন নয়, মানুষের ভাগ্যের পরিবর্তনে বিশ্বাস করে বিএনপি। একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা, আমরা সবাই এমন একটি দেশ গড়তে চাই যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না বা উঠতে পারবে না। আমরা সবাই একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ চাই, যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেবে না। আমরা সবাই একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই, যেখানে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা ও অংশীদারিত্ব। বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
আজারবাইজানে COP29 জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাকু থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিকেলে ঢাকার উদ্দেশ্যে বাকু ছাড়েন প্রধান উপদেষ্টা। এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের মাধ্যমে টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে গুরুত্বারোপ করেন দুই রাষ্ট্র ও সরকার প্রধান। সমন্বিত উদ্যোগে ভবিষ্যতের মানবিক বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে গতি পাবে বলে আশা প্রকাশ করেন তারা। 2025 সালের মধ্যে নেট জিরো লক্ষ্য অর্জনে উচ্চমানের পরিকল্পনা গ্রহণে বিশ্বের ধনী দেশগুলোর প্রতি জোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞরা। আজারবাইজানের বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনে ন্যায় ও সমতা ভিত্তিক জ্বালানি রূপান্তরের জন্য সম্পদ সংগ্রহে গুরুত্বারোপ করেছেন কপ সভাপতি। অপরদিকে সম্মেলনের সাইড ইভেন্টে বাংলাদেশের জাস্ট ট্রানজিশনে বা আন্তর্জাতিক অর্থায়নে জোর দেওয়া হয়। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজির রিপোর্ট। জলবায়ু অভিঘাত মোকাবেলায় নানা প্রস্তাবনা, পরিকল্পনা ও উদ্যোগের পরেও যথাযথ অর্থায়ন ঘাটতিতে প্রত্যাশার বিপরীতে প্রাপ্তির পাল্লা অনেকটাই হালকা। সংকট নিরসনে জ্বালানি রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের চাহিদা পূরণের পাশাপাশি দায়িত্বশীল উত্তোলন, নির্গমন হ্রাস এবং পরিবেশগত ও সামাজিক মানদণ্ড মেনে চলায় জোর দেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি বলছে, বৈশ্বিক পরিস্থিতির বিপরীতে 2030 সালের মধ্যে দেশের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানের সমান্তরাল কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজন প্রায় $12 বিলিয়ন। বাংলাদেশ প্যাভিলিয়নের সাইড ইভেন্টে বক্তারা তাই ন্যায্যতার ভিত্তিতে অর্থ বরাদ্দ ও ছাড়ে গুরুত্বারোপ করেন। যারা কার্বন নির্গমন করে তাদের মতো 13টা দেশ এখানে অনুপস্থিত। যেভাবে আলোচনা হচ্ছে, কপের প্রক্রিয়া নিয়ে এখন প্রশ্ন উঠছে। অনেক দেশ, নিউ পাপুয়া গিনি বেরোয় গেছে, কালকে আর্জেন্টিনা তারা বেরোয় গেছে। আসলে প্যারিস এগ্রিমেন্ট থাকবে কিনা, জলবায়ুর এই আলোচনা কোন দিকে যাচ্ছে, পৃথিবী কোন সংকটের দিকে যাচ্ছে, এটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। বাংলাদেশ থেকে আমরা যারা আসছি, আমরা বাংলাদেশ ওসি ফাউন্ডেশন এবং FES জার্মান ভিত্তিক একটি উন্নয়ন সংস্থা, আমরা জয়েন্টলি আজকে যে সাইড ইভেন্টটা করছি, আমরা এখানে আন্তর্জাতিক কমিউনিটির কাছে একটি দাবি আমরা পেশ করছি। সেটি হচ্ছে একটা নতুন আর্থিক স্ট্রাকচার দেখতে চাই এই সম্মেলনে। গত বছর যে জাস্ট ট্রানজিশন ওয়ার্ক প্রোগ্রাম COP29 অ্যাপ্রুভ হয়েছে, সেটাকে ন্যাশনাল লেভেলে কেউ ইমপ্লিমেন্টেশন করে জাস্ট ট্রানজিশন ওয়ার্ক প্রোগ্রাম, তার জন্য ডেডিকেটেড ফাইন্যান্সিং দরকার, যার ফলে ইনক্লুসিভ যে অ্যাপ্রোচটা জাস্ট ট্রানজিশনের ন্যাশনাল লেভেলে বাংলাদেশের ফিউচার যে NDC তৈরি হবে, সেখানে রিফ্লেকশন হয় এবং জাস্ট ট্রানজিশন ওয়ার্ক প্রোগ্রাম অ্যাডভান্স করা যায়। জলবায়ু অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে অভিযোজন, প্রশমন ও জাস্ট ট্রানজিশনে ব্যাপক অর্থায়ন ও উদ্যোগের বিকল্প নেই বলে মত পরিবেশবাদী সংগঠনগুলোর। জলবায়ু পরিবর্তন বা জাস্ট ট্রানজিশন নিয়ে যখন আমরা কথা বলছি, জাস্টিস ফর ট্রানজিশন, আমরা জীবন যুদ্ধে নানা রকম জর্জরিত হচ্ছি এই ক্লাইমেট চেঞ্জের কারণে, এবং সেখানে শুধু যে উপকূলীয় অঞ্চলের লোকই সমস্যায় পড়ছেন তা না, এর সাথে অন্যরাও সমস্যায় পড়ছেন, এবং সেখানে কিন্তু শ্রমিকরাও সমস্যায় পড়ছেন, তারা কাজ হারাচ্ছেন। এটা নিয়ে কিন্তু জোর আলোচনা হচ্ছে এবং আমরা সাইড ইভেন্টে এই কথাগুলো তুলে ধরছি বাংলাদেশ প্যাভিলিয়নে, এবং আমরা যারা কাজ করছি একসাথে, ঐশী ফাউন্ডেশন এবং প্রতিজন ফাউন্ডেশন, আমরা অন্যান্য ফাউন্ডেশন মিলিয়ে যখন এই কাজগুলো করছি, ভবিষ্যতে কী ধরনের অ্যাক্টিভিটিস করতে পারি এবং আমরা এই যে সমস্যা, এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা, সেটাও কিন্তু আমরা করছি। ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকারের বিশ্লেষণ বলছে, বর্তমান নীতিমালা অনুযায়ী 2100 সালের মধ্যে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে 2.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাই সভ্যতা রক্ষায় যথাযথ পদক্ষেপের দাবিতে প্রতিদিনই সম্মেলন চত্বরে বিক্ষোভ করছেন পরিবেশবাদীরা। চলমান সম্মেলনে জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও জ্বালানি কার্যক্রমে বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনও অমীমাংসিত রয়েছে অনেকগুলো বিষয়। আর এই নিয়ে সম্মেলনের সাইড ইভেন্টগুলোতে চলছে আলোচনা এবং সমালোচনা। সর্বোপরি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দিচ্ছে ক্ষতিগ্রস্ত দেশগুলো। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের কথা যুক্ত হচ্ছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, ইতিহাসে যার যতটুকু অবদান ঠিক ততটুকুই জানবে আগামী প্রজন্ম। বাংলাদেশের জন্মের ইতিহাসে শেরে বাংলা, ভাসানী ও জিয়ার অবদানের কথাও যুক্ত করা হচ্ছে। থাকছে শেখ মুজিবুর রহমানের 7 মার্চে ভাষণ। মোস্তফা মল্লিকের রিপোর্ট। আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের কমপক্ষে 90% জানুয়ারি মাসের মধ্যেই সারা দেশের শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে বলে আশা করছে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পাঠ্য বইয়ে বেশ কিছু বিষয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়। এ অবস্থায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনাকে যুক্ত করে লেখা নতুন পাণ্ডুলিপিতে বই ছাপার কাজ শেষ পর্যায়ে। পরিমার্জন করতে গিয়ে আমরা জুলাই বিপ্লবের ধারণাকেও আমরা সেখানে আনার চেষ্টা করেছি। পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত, দশম শ্রেণী পর্যন্ত বইগুলোতে বাংলা এবং ইংরেজিতে বিভিন্ন কন্টেন্ট আকারে এটি যাবে। প্রতি শ্রেণীর বইতে, বেশ কিছু বইতে আমরা জুলাই এই যে গ্রাফিতি আমাদের বাচ্চারা যে দেওয়ালে এঁকেছে, তাদের মনের কথা, তাদের স্বপ্নের কথা, সেগুলো আমরা দিয়েছি। আগে রাজনৈতিক একজন ব্যক্তির গুণকীর্তন এবং তার সাফল্য গাথা, তার বাণী, এগুলো যেত। এখন প্রশ্ন হতে পারে যে জুলাই বিপ্লবেরটা দিলেন কেন? জুলাই বিপ্লব তো শিশুদেরই বিপ্লব, শিক্ষার্থীদেরই বিপ্লব এবং সবার অংশগ্রহণ। পাঠ্য বইয়ে বাংলাদেশের জন্মের ইতিহাসে শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী ও জিয়াউর রহমানের ইতিহাস গুরুত্ব দিয়ে যুক্ত হচ্ছে। থাকছে শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণও। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মুক্তিযুদ্ধের তিনি যুদ্ধকালীন উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন। তার কথাটা, তার ছবি কোথাও ছিল না, আমরা সেটা দেওয়ার চেষ্টা করেছি। শেরে বাংলা একে ফজলুল হক, তাকেও খুব একটা বইতে খুব একটা জায়গা দেওয়া হয় নাই। আমাদের স্বাধীনতার যিনি ঘোষণা করেছেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর তৎকালীন জিয়াউর রহমান, তার যে একাধিক যে ভাষণ ঘোষণা, সেটাও আমরা সংযোজন করেছি। কিন্তু আবার পাশাপাশি 7 মার্চের যে ভাষণ শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু দিয়েছিলেন, সেটাও আমরা রেখেছি। তো সব মিলিয়ে আমরা কারো একক অবদান না, ইতিহাস যা তাই আমরা দেওয়ার চেষ্টা করেছি। তবে এবছরের বইতে খুব বেশি পরিমার্জন করার আমাদের সুযোগ ছিল না, যে কারণে আমরা যতটুকু দেওয়া সম্ভব ইতিহাসকে যাতে বিকৃতি না হয়েছে সেগুলোকে পরিমার্জন করে আমরা দেওয়ার চেষ্টা করি। এনসিটিবি বলছে, গত কয়েক বছর আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে পাঠ্য বইয়ের বড় একটি অংশ ভারত থেকে ছাপা হতো, কিন্তু এবার সব বই ছাপা হচ্ছে বাংলাদেশে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। কম খরচ এবং অধিক রোগ প্রতিরোধী হওয়ায় খামারে মহিষ লালন পালন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। সাভারে এক শিল্প উদ্যোক্তা তার শিল্প প্রতিষ্ঠানের পতিত জমিতে গড়ে তুলেছেন বিশাল প্রাণী সম্পদের খামার। তিনি বলছেন, মহিষ হতে পারে দেশের আমিষ ও পুষ্টি চাহিদা পূরণের অনন্য এক খাত। বিস্তারিত জানাচ্ছেন শায়েক সিরাজ। সাভারের শিল্পাঞ্চল এলাকায় শিল্প উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম 5 একর জমিতে গড়ে তুলেছেন গবাদি প্রাণীর বড় খামার। খামারে গরু ছাগলের পাশাপাশি আছে গয়াল আর মহিষ। মুরাটা সবচেয়ে বেস্ট, মানে গ্রোথ এবং সব মিলে দেখতে সুন্দর, মানে দুধেও ভালো, মানে 14-15 লিটার, অনেকে 20 লিটারও পাওয়া যায় দুধ। আচ্ছা, জাফরাবাদি, এটা জাফরাবাদি জাত। এইগুলি আলবিনো না? অ্যালবিনো। ওর মাংস মুরার থেকে টেস্ট। সারা বছরে আমি সেল করি, কিন্তু কোরবানির পারপাসে মহিষ ছিল 200+ আর গরু ছিল 100-র উপরে। লাভের হিসেবে উদ্যোক্তা মহিষ পালনেই ভবিষ্যৎ সম্ভাবনা দেখছেন। 4 বছর ধরে আমি মহিষ পালতেছি। প্রতি বছর আমি দেখছি মানুষ এখন আস্তে আস্তে মহিষের প্রতি আগাচ্ছে। মহিষের যে রোগ বালাই না, এই জিনিসটা তো অনেকেই জানে না, যে এই মাংসটা স্বাস্থ্যের জন্য অনেক বেস্ট। একটা মুর্রা মহিষের যদি 1 টন হয়, এই মুর্রাটা আমরা সর্বোচ্চ 5 থেকে 6 লাখ টাকা বিক্রি করি। 1 টনের একটা শাহিওয়াল 10 থেকে 15 লাখ টাকা বিক্রি হয়। তাহলে আমি 5 লাখ টাকা দিয়ে যে মাংসটা পাবো, আমি 10 লাখ টাকা দিয়ে তো ওই মাংসটা পাবো না। শখ থেকে শুরু হলেও এই খামার এখন হয়ে উঠেছে নিশ্চিত আয়ের উৎস। মোটামুটি মুনাফা অলমোস্ট 40-50 লাখ টাকা হয়, কোনো 20 লাখ, মানে কোনো সময় লাভ হয়, কোনো সময় লস হয়। চতুর্থ শিল্প বিপ্লব বিকশিত সময়ে প্রাণী সম্পদ খাত সহ কৃষিতে বিনিয়োগ বাড়ছে শিল্প উদ্যোক্তাদের। গত 2 দশকে বাংলাদেশে প্রাণী সম্পদ খাতের যে পরিবর্তন ঘটেছে, তার পেছনের এই কায়ুমদের মতো উদ্যোক্তারাই অগ্রণী ভূমিকা রেখেছে। শুধু বাণিজ্য নয়, এই প্রাণী সম্পদের বিষয় বৈচিত্র্যের দিক থেকে শুরু করে তারা প্রযুক্তির ব্যবহারে এই খামার ব্যবস্থার একটা পরিবর্তন হয়েছে। এখন দরকার উৎপাদিত মাংস, দুধ এবং এর বাণিজ্যিক
রূপ ভ্যালু অ্যাড করে ভোক্তাদের কাছে স্বল্প মূল্যে পৌঁছে দেওয়া। সাভারের রনকবাড়ি থেকে তারিক সিরাজ চ্যানেল। দর্শক, এবারে বিরতি, আর বিরতির পর যা থাকছে, ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলের অনুশীলন, 4 দিনের প্রস্তুতি ম্যাচ শুরু আজ। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুইবেক ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কানাডার শাখার যৌথ উদ্যোগে কানাডার মন্ট্রিয়লে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংহতি দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও কানাডা বিএনপির সাবেক সহ সভাপতি সাইদুর রহমান। বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী এবং কুইবেক বিএনপির সভাপতি আব্দুল মান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন কুইবেক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। ভার্চুয়ালি বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বক্তারা বলেন, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র, একদলীয় শাসন, জনজীবনে বিশৃঙ্খলা সহ বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটেছে। অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ একটি সুশৃঙ্খল পরিবেশে ফিরে এসেছে। 7 নভেম্বরের চেতনায় আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। এবারে কৃষি সংবাদ। কম খরচে লাভ বেশি হওয়ায় বাদাম চাষে আগ্রহী হয়ে উঠছেন লালমনিরহাটের কৃষক। দাম তুলনামূলক ভালো হওয়ায় চীনা বাদাম চাষে ঝুঁকছেন তারা। এবারে প্রকৃতি সংবাদ। গ্রামীণ জীবনে চিরচেনা দৃশ্য হলেও খড়ের ঘর এখন বিলুপ্তির পথে। তবে পঞ্চগড়ের কিছু গ্রামে এখনো দেখা মিলে এসব ঘরের। আবহমান বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতেই কয়েকটি পরিবারের বসতভিটায় শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন খড়ের এসব ঘর। এবারে খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ সামনে রেখে অনুশীলন করছে বাংলাদেশ দল। তবে এদিন মাঠের অনুশীলন করেননি ক্রিকেটাররা। অ্যান্টিগায় বিচ ভলিবল খেলে পুরোটা সময় পার করেছেন লিটন দাস, মেহেদি মিরাজরা। 15 নভেম্বর থেকে 4 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। অ্যান্টিগার নর্থ সাউন্ড গ্রাউন্ডে প্রথমে টেস্ট হবে 22 থেকে 26 নভেম্বর। আফগানিস্তান সিরিজ শেষ করে দলের 14 ক্রিকেটার আগে ওয়েস্ট ইন্ডিজ গেল। নাজমুল হোসেন শান্তর বিকল্প শাহাদাত হোসেন দীপু বুধবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা হন। দর্শক, সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণঅভ্যুত্থানের 100 দিনে প্রত্যাশা প্রাপ্তির ফারাক থাকলেও সরকারের সদিচ্ছায় খুশি জনগণ। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থার তাগিদ। গণঅভ্যুত্থানে আহতদের আজীবন বিনামূল্যে চিকিৎসা ও পুনর্বাসনের প্রতিশ্রুতি। 5 কার্যদিবসে চিকিৎসার রূপরেখা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন। বিএনপি নির্বাচিত হলে সুশাসন নিশ্চিত করা হবে জানালেন তারেক রহমান। স্বৈরাচারী শাসন বন্ধে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ 31 দফা সংস্কার প্রস্তাব। বিশ্ব জলবায়ু সম্মেলনে ন্যায় ও সমতা ভিত্তিক জ্বালানি রূপান্তরের সম্পদ সংগ্রহে গুরুত্বারোপ। নেট জিরো লক্ষ্য অর্জনে উচ্চমানের পরিকল্পনা গ্রহণের তাগিদ। এবং কম খরচ ও অধিক রোগ প্রতিরোধী হওয়ায় জনপ্রিয় খামারে মহিষ পালন। আমিষ ও পুষ্টি চাহিদা পূরণের অনন্য সম্ভাবনাময় খাত। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।